ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিখাতায় স্বাগত জানাচ্ছি আমি রঞ্জন শুভ্র। একই দিনে শেয়ার কেনা বেচার সুযোগ বা ডে ট্রেডিং সুবিধা চালুর সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এখন প্রশ্ন উঠেছে, এই ব্যবস্থা চালু হলে কি বাজারে তারল্য লেনদেন বাড়বে নাকি বেড়ে যাবে ঝুঁকি আর অস্থিরতা? সাধারণ বিনিয়োগকারী, ব্রোকারেজ হাউস এবং নিয়ন্ত্রক সংস্থার জন্য এর প্রভাব কি হতে পারে, এসব নিয়েও চলছে আলোচনা। দেশের পুঁজিবাজারে এই উদ্যোগ কতটা সময়োপযোগী এবং বাস্তবসম্মত, তাও আজকে আলোচনায় জানার চেষ্টা করব। তার আজকের বিষয়, একই দিনে শেয়ার কেনা বেচা ঝুঁকি না মুনাফা। আলোচনা করতে অনলাইনে যুক্ত আছেন মিডওয়ে সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান এবং জ্যেষ্ঠ আইনজীবী, কোম্পানি আইন ও অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার এম মাসুম। আপনাদের দুজনকেই স্বাগত। আমি শুরুটা যদি করতে চাই আশিকুর রহমান আপনাকে দিয়ে, নিয়ন্ত্রক সংস্থায় একই দিনে যেই শেয়ার বেচা কেনার যে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে, সম্মতি দিয়েছে, আপনার মতে এই সিদ্ধান্তের সবচেয়ে বড় অর্থনৈতিক বা বাজারের দিকটা যদি চিন্তা করি, বাজারগত সেই যুক্তিটা আসলে কি, মানে কোন যুক্তিতে তারা নিতে যাচ্ছে এটি? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ। অ্যাকচুয়ালি যুক্তিটা ইজ ভেরি সিম্পল। আমাদের বাজারের লিকুইডিটিটা বাড়াতে হবে। যদি আমরা গত এক বছর আগেও যদি দেখি, বাজারে কিন্তু অলমোস্ট 400 কোটি টাকার মতো ডেইলি লেনদেন ছিল। যদি আমি 2013-14 সময়েও যদি দেখি, তখনও কিন্তু বাজার অলমোস্ট টানা 2 বছর 300-400 কোটি টাকার মতো লেনদেন ছিল। এই যে লেনদেনের হারটা যে বাড়ছে না, ইনফ্লেশন অ্যাডজাস্টেড যদি চিন্তা করে দেখেন, 2025-26-এ এসেও যদি 400 কোটি টাকা ট্রেড হয়, তার অর্থটা কি? সে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডজাস্টেড টু ইনফ্লেশন হলো 150 কোটি টাকার ট্রেড। সো একটা বাজারে যদি আপনার বিনিয়োগকারী বিনিয়োগ করবে, সে হোল্ড করবে, এই শেয়ারটা সে যদি কোনো সময় এক্সিট টাইম মতো না নিতে পারে বা এন্ট্রি যদি না করতে পারে, তাহলে কিন্তু বাজার তো অ্যাকচুয়ালি একটা ফাংশনিং বাজার না। সো সবকিছু মিলাই কিন্তু বিসেক একটা ডিসিশন নিয়েছে। এন্ড আমি আমাদের সবাইকে একটু রিমাইন্ড করতে চাচ্ছি যে এই স্ক্রিপ্ট নেটিং যেটা, মানে দিনে কিনে দিনে যে সেল অফটা যেটা হয়, এটা কিন্তু আমাদের আগেও ছিল। এটা ইনফ্যাক্ট 2010-এর আগেও পর্যন্ত কিন্তু স্ক্রিপ্ট নেটিং ছিল। আমাদের তখন যখন নতুন টেসা সফটওয়্যার নিয়েছিলাম, ওইটা এটাকে সাপোর্ট করতো না বলেই কিন্তু আমরা স্ক্রিপ্ট নেটিংটা অফ আছে। বাট আই থিঙ্ক ইটস টাইমলি যে স্ক্রিপ্ট নেটিংটা আমাদেরকে আবার রিইন্ট্রোডিউস করা উচিত। জি, একদম পরিষ্কার। আমি একটু ব্যারিস্টার মাসুমের কাছে এবারে যেতে চাই। ব্যারিস্টার মাসুম, আমরা আশিকুর রহমানের কথা শুনছিলাম, আপনি কি আসলে এই সিদ্ধান্তের ফলে কোনো ঝুঁকি দেখতে পাচ্ছেন কিনা? মানে যদি একটু নির্দিষ্ট করে বলি যে এই সুযোগের ফলে বাজার কারসাজি, ওয়াশ ট্রেড বা ইনসাইডার ট্রেডিং যদি হয়, সেগুলো ঠেকাতে বর্তমান যেই বিদ্যমান যে আইনি কাঠামো, সেটি আসলে কতটা কার্যকর বা যথেষ্ট কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার আসলে T+1 বা T+0-তে বা T+2-তে এই আপনার যেটা কারসাজি, সেটা সিমিলার একই হবে, সেখানে কোনো ডিফারেন্সিয়েট করার মতো কিছু নেই। বাট আপনাকে যেটা বুঝতে হবে সেটা হলো যে ক্যাপিটাল মার্কেটে স্পিডটা কোথায়, মানে কি কারণে ক্যাপিটাল মার্কেট ডিফারেন্ট ফ্রম আদার বিজনেস। সেটা হলো যে আপনি যেভাবে ধরেন, যে কোনো ব্যাংকে যদি আপনি যান, চেক নিয়ে গেলে চেক দিলেই সাথে সাথে যে আপনাকে টাকা দিবে, ক্যাপিটাল মার্কেটের এই কনসেপ্টটা বা স্পিডটাও কিন্তু তাই। এবং এটা আপনার পাশের দেশে যদি আপনি দেখেন, সেখানে কিন্তু T+0 এবং কিছু কিছু স্ক্রিপ্ট যেটা হলো T+1। বাট ইউএসএ বা অন্যান্য আদার যে কোনো কান্ট্রিতে আমরা দেখি মোস্টলি কিন্তু T+1 এবং তারা স্পেসিফিক কিছু স্ক্রিপ্টে যেটা T+0 করা। এখন এইটা করার কারণে কিন্তু যেটা ক্যাপিটাল মার্কেটের টোটাল যে স্পিরিট বা যেটাকে বোঝায় ক্যাপিটাল মার্কেট, সেটাকে ধারণ করা হচ্ছে। এতদিন ধরে আমরা যেভাবে আছি ক্যাপিটাল মার্কেট, সেভাবে কিন্তু ক্যাপিটাল মার্কেট যেটা আমরা বলি যে এটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল মার্কেট না, যেটা ক্যাপিটাল মার্কেটে যে ধরনের প্রোডাক্টগুলি থাকা উচিত এবং যেভাবে ট্রানজ্যাকশনগুলি করা উচিত বা করা হয়, সেভাবে কিন্তু না। এখন এখানে যেটা আমাদের যে আইনের যে জায়গাটা আছে, ধরেন আমাদের যে ট্রানজ্যাকশন সেটেলমেন্ট রেগুলেশন 1998, যেটার মাধ্যমে এই ট্রানজ্যাকশন T+0 বা জেড ক্যাটাগরি যেটা ছিল T+4, সেটা আস্তে আস্তে রিডিউস ডিফারেন্ট সার্কুলারের মাধ্যমে করা হয়েছে। এখানে কিন্তু আপনার পানিশমেন্টের ব্যাপারও রেখে দিয়েছে। যদি ধরেন কোনো মেম্বার বা যদি তার ব্রোকারের যদি কোনো এজেন্ট যদি কোনো ধরনের বা সাথে যদি কোনো ধরনের আপনার ম্যানিপুলেশন, এটার সাথে যদি কোনো ইনভেস্টরও ইনভলভ থাকে, তাহলে সেখানে আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993 এবং সিকিউরিটি এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969, এই দুটো আইনই এখানে অ্যাপ্লিকেবল হবে। তার মানে হলো আইন
আপনার ওই T+2 এর জন্য যা T+0 জন্য তাই হবে, এখানে কোনো ডিফারেন্স হবে না। কিন্তু এখানে যেটা হচ্ছে সেটা হলো যে ক্যাপিটাল মার্কেট বুঝাতে বা ক্যাপিটাল মার্কেট বলতে বা ক্যাপিটাল মার্কেটের যেই নেচার সেটাকে আপনি রিটার্ন আনতেছেন, সেটাকে লাইভ করতেছেন। কারণ এটা হেলদি ইকোনমিতে যেভাবে ক্যাপিটাল মার্কেট রান করে সিমিলার ওয়েতেই আপনি আপনার দেশেও সেভাবে ক্যাপিটাল মার্কেটটা রান করবেন। সেই জন্যই আমার কাছে মনে হচ্ছে যে ইটস এ ভেরি গুড ডিসিশন যে যদি T+1 এবং যেটা স্পেসিফিক ভালো স্ক্রিপ্টের জন্য 2+0 যে ডিসিশন আমার কাছে মনে হয় ইটস গোয়িং টু বেনিফিট দি ইনভেস্টর অ্যাট দি সেম টাইম। যে এখানে যারা স্টেক হোল্ডার আছে স্পেশালি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এবং ব্রোকার্স অ্যাসোসিয়েশন যারা মেম্বার এবং এখানে মার্চেন্ট ব্যাংক সকলেই এবং ডিএসি সিএসসি এবং সিডিবিএল সকলেরই কিন্তু ট্রানজ্যাকশন বাড়বে, সকলেই কিন্তু বেনিফিটেড হবে এবং ইনভেস্টরের জন্য একটা অপরচুনিটি হবে যে সে কুইক ক্যাশ, যেটাকে শেয়ারটা তার ক্যাশ ইকুইভ্যালেন্ট হবে, সে যে কোনো সময় এটাকে লিকুইডেট করতে পারবে। একদম একদম পরিষ্কার। ব্যারিস্টার মাসুম, আমি শুনছিলাম আপনার কাছ থেকে এবং আপনি আসলে এটিকে বলছেন একটি সময়োপযোগী বা সঠিক সিদ্ধান্ত দরকার ছিল। আশিকুর রহমান, আপনার কাছে যদি তাইও মনে হয় যে আসলে এটি সময়োপযোগী সিদ্ধান্ত, বাস্তবসম্মত সিদ্ধান্ত, সেই ক্ষেত্রে লাভবান কারা হবেন সবচেয়ে বেশি? ক্ষুদ্র বিনিয়োগকারী নাকি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী নাকি ব্রোকারেজ হাউস? কারা আসলে লাভবান হবে এবং কেন আসলে সেই লাভটা হবে তাদের, সেটিও যদি একটু শুনে নিই। আশিকুর রহমান। আমার পয়েন্ট অফ ভিউ হলো লাভবান সবাই হবে। ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি প্রথমে যে জিনিসটা বলেছি যে আপনাকে মার্কেটে যদি লিকুইডিটি আপনি যদি না বাড়ান, মার্কেটে যদি অ্যাক্টিভিটি যদি আপনি না বাড়াতে পারেন, তাহলে তো এটা কারোর জন্যই লাভবান হয় না। একটা স্টকের প্রাইস অ্যাকচুয়ালি কেন বাড়ে? প্রতিদিন আমরা যে লেনদেনটা করি এটা কেন হয়? প্রতিদিনই কি ইপিএস ডিক্লারেশন হচ্ছে? প্রতিদিনই কি বিএসআই হচ্ছে যে ওই কারণে স্টকের প্রাইস আপ ডাউন করবে? ইটস কল্ড আ মার্কেট ফর আ রিজন, যেখানে বায়ার সেলার আসবে, সেন্টিমেন্ট ম্যাটার করে, ফান্ডামেন্টালস ম্যাটার করে, জিওপলিটিক্স ম্যাটার করে, সবকিছু ম্যাটার করে। বাট আমার যদি ইনভেস্টর পার্টিসিপেশন বা টাকার অঙ্ক যদি খুব অল্প থাকে, এই মার্কেটের প্রতি কিন্তু আস্থা সবাই রাখতে পারে না। ওই জন্য সবাই সবসময় চিন্তা করে যে একটা মার্কেটে যদি কোনো কারণে একটা সেল অফ শুরু হয়, সবচেয়ে আগে সবাই বিনিয়োগকারী বলেন, ইনস্টিটিউশনাল বলেন, রিটেল ইনভেস্টর বলেন, সবাই আগে সেল করে সাইডলাইনে যায়, তারপর মার্কেটটা অবজার্ভ করে। এটা তো একটা সাস্টেনেবল মার্কেট হতে পারে না। সো এখানে অবশ্যই ব্রোকারেজদের একটা ইনকাম বাড়বে, এখানে বিনিয়োগকারীর একটা ইজ অফ এন্ট্রি অ্যান্ড এক্সিটের একটা অপরচুনিটি ক্রিয়েট হবে, ইনস্টিটিউশনদের জন্য মার্কেটের একটা ডেপথ অ্যান্ড লিকুইডিটি বাড়বে। আলটিমেটলি এটা সবার জন্যই ভালো। আর কারসাজির ব্যাপারে আমি যদি একটা সিম্পল কথা বলি, বিসেক চেয়ারম্যান অলরেডি এই জিনিসটা বলেছে যে ওরা সার্ভেলেন্সটাকে আরো স্ট্রং করবে, এআই সার্ভেলেন্স ইন্ট্রোডিউস করার প্ল্যান হচ্ছে। ডিটেলস এখনো পর্যন্ত ওনারা দেয়নি, বাট ক্লিয়ারলি যদি আপনার ইন্ট্রোডাকশনের সাথে সাথে যদি বেটার সার্ভেলেন্স যদি আপনি দেয়, যে কোনো কারসাজির অ্যাটেম্পটাকে কিন্তু রেগুলেটর অ্যান্ড ঢাকা স্টক এক্সচেঞ্জ মিলে তারা এটাকে স্টপ করতে পারে। সো কারসাজির কথা চিন্তা করে আপনি যদি মনে করেন যে আমি কোনো অ্যাডভান্সমেন্ট করবো না মার্কেটে, দ্যাট ইজ অবভিয়াসলি নট দ্য রাইট। সো আই থিঙ্ক এই কোয়েশ্চেনটা ইজ নট যে কারসাজি হতে পারে নাকি না। আপনার এখনো T+2তেও কিন্তু কারসাজি অনেক রকম হচ্ছে, জেড ক্যাটাগরিতে তো আরো বেশিই হচ্ছে। সো এত বড় সেটেলমেন্ট, লং সেটেলমেন্ট সাইকেল হয়েও তো কোনো বেনিফিট হচ্ছে না। এট দি এন্ড অফ দ্য ডে যেটা করতে হবে যে মার্কেটের অ্যাক্টিভিটি বাড়াতে হবে, বিনিয়োগকারীকে সব রকমের অপশন দিতে হবে, ওই অনুযায়ী যে লাভবান হবে সে লাভবান হবে, যদি কেউ কোনো ভুল বিনিয়োগ করে থাকে সে লস করবে। জি, আমি আপনার কথার সূত্র ধরে আপনার কাছে আমার আরেকটা প্রশ্ন থাকবে যে আসলে ডে ট্রেডিং যদি চালু হয় সেক্ষেত্রে বাজারে তারল্যও আসলে বাড়তে পারে এবং সেটি বাড়লে আসলে অস্থিরতাও এক ধরনের বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই দুইয়ের মধ্যে কিভাবে ভারসাম্য রাখা যায় সেই প্রশ্ন নিয়ে আপনার কাছে ফিরবো। একটা বিরতি থেকে ফিরে এসে দুজনেই থাকুন আমার সাথে। বিরতি নিচ্ছে ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন তালিকাতায়, সঙ্গে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক তালিকাতায়। আর আজকে আমাদের যে আলোচনা তার বিষয়ে একই দিনে শেয়ার বেচাকেনা, ঝুঁকি না মুনাফা। আমার সাথে আলোচনা করতে যুক্ত রয়েছেন ব্যারিস্টার মাসুম এবং আশিকুর রহমান। দুজনকে স্বাগত। আশিকুর রহমান, আপনার কাছেই বিরতির পরে আসতে চেয়েছিলাম। আপনার কাছে আমার প্রশ্ন ছিল যেটি আসলে তারল্য বেড়ে যদি অস্থিরতা বাড়ে, সেই ক্ষেত্রে এই দুইয়ের মধ্যে ভারসাম্য রক্ষাটা কিভাবে করা যায়, যদি একই দিনে বেচা শেয়ার কেনা বেচার যেই প্রস্তাব দেওয়া হচ্ছে সেটি যদি বাস্তবসম্মত হয়, বাস্তবায়ন হয়। ভলিটিলিটি যদি আমরা চিন্তা করে দেখি যে যত টার্নওভার বেটার থাকবে আপনার ভলিটিলিটি লেভেল কিন্তু কম থাকবে।
ওয়ান্স এগেন ক্যাপিটাল মার্কেটের হলো একটা সাপ্লাই এন্ড ডিমান্ডের একটা ইস্যু, যে মার্কেট যখন ক্রিয়েট হয় আপনার মার্কেটে সাপ্লাই কনসিস্টেন্ট থাকতে হবে, ডিমান্ড কনসিস্টেন্ট থাকতে হবে। যদি আপনি পাইকারি বাজারের হিসাবে যদি চিন্তা করেন, রোজার মাসে আমাদের বিভিন্ন পণ্যের দাম কেন বেড়ে যায়? ডিমান্ড কি এক্সেসিভলি বেড়ে যাচ্ছে, নাকি ওইখানে কোনো কারণে কেউ একজন সাপ্লাই শর্টেজ ক্রিয়েট হচ্ছে? সো এখানে ভলিটিলিটিটাকে আপনাকে ধরে নিতে হবে, যে আমরা ভলিটিলিটিকে অ্যাড্রেস করার একটা খুব ভালো উদ্যোগ হলো যে আমি কনসিস্টেন্ট সাপ্লাই এন্ড ডিমান্ড আমি কি ক্রিয়েট করতে পারছি নাকি। যদি আমরা T+1-এ আসি, স্ক্রিপ্ট নেটিং, বেসিক্যালি ডে ট্রেডিং তো না, এটাকে স্ক্রিপ্ট নেটিং যেটাকে বলা হয়, এটাকে যদি আমরা ইন্ট্রোডিউস করি আপনার সাপ্লাই সাইডে ফ্রম ইন টার্মস অফ দ্য ডিমান্ড ক্রিয়েশন বাই ইনভেস্টার্স, এই জিনিসটা কিন্তু আপনার কনসিস্টেন্টলি থাকবে। এখন ওটার সাথে সাথে যদি আমি আরো ভালো কোম্পানিকেও যদি আইপিওতে নিয়ে আসি, আমি কিন্তু একটা মার্কেটের ব্যালেন্স ক্রিয়েট করতে পারবো। যদি একই স্টক দিয়ে যদি আমরা কন্টিনিউয়াসলি বাই সেল করতে থাকি, তখন হবে কি একটা পয়েন্টে একটা প্রাইসিং হবে, তখন একটা সেল অফ হবে, মানুষজনের আস্থা চলে যাবে, সবাই চিন্তা করবে যে কি কোনো কারসাজি হয়েছে নাকি না। সো ফ্রম আ রেগুলেটরস পয়েন্ট অফ ভিউ, ডিএসসির পয়েন্ট অফ ভিউ, আমাদেরকে ভালো ভালো আইপিও আনতে হবে উইচ উইল অ্যাড টু দ্য সাপ্লাই অফ দ্য মার্কেট, অ্যান্ড দেন কন্টিনিউয়াসলি বিনিয়োগকারীদেরকে অপশন দিতে হবে উইচ উইল অ্যাড টু দ্য ডিমান্ড সাইড অফ দ্য মার্কেট। এই ব্যালেন্সটাকে আমাদেরকে এভাবে ক্রিয়েট হয়, এইভাবেই কিন্তু মার্কেট অ্যাকচুয়ালি বিল্ড করা হয়। একদম। আমি ব্যারিস্টার মাসুমের কাছে যেতে চাই। ব্যারিস্টার মাসুম, যে এই নীতিমালা চালুর পর আসলে নতুন এই ব্যবস্থার সঙ্গে অতিরিক্ত কোনো আইন, কোনো বিধিমালা বা সুরক্ষা আসলে যুক্ত করা প্রয়োজন মনে করেন কিনা পুঁজিবাজারের স্বার্থে? ধন্যবাদ আপনাকে। আমি এক কথাতেই বলি, যেটা হলো আমাদের যে 1992 এর যে সেটেলমেন্ট ট্রানজাকশন যেটা রেগুলেশন আছে, সেটাকে মডিফাই করে ওরা হয়তো 2026 করবে। আরেকটা যেটা হলো আমাদের সিকিউরিটি এক্সচেঞ্জ রুলস 1987 ছিল, সেটাকে 2020, এবং সেখানেও কিন্তু এই বিধিনিষেধগুলি আছে মেম্বারদের। কিন্তু আমি যে পয়েন্টটা অ্যাড করতে চাচ্ছি মিস্টার আশিকের সাথে, সেটা হলো যে আপনি যদি দেখেন এখানে আমাদের যদি নেট ক্যাপ টু জিডিপি যদি পুরো ক্যাপিটাল মার্কেটে, সেটা কত অ্যারাউন্ড, ধরেন আমরা যদি 7 লাখ কোটি টাকা ধরি, তাহলে ইন্টারন্যাশনাল বা স্ট্যান্ডার্ড ক্যাপিটাল মার্কেটে কিন্তু ট্রানজ্যাকশন ধরা হয় যে 1% হবে। তাহলে বাংলাদেশে আমরা যেটা দেখেছি আমাদের যে ডিএসসি এবং সিএসসি তে, সেটা হলো কি 300, 400, 500 কোটি টাকা, ইভেন আজকেও কিন্তু কত 1000 কোটি টাকার নিচে। তাহলে এটা কিন্তু একটা ক্যাপিটাল মার্কেটের সিনারিও হতে পারে না। এটার সাথে সাথে যেটা আশিক বলছিল বারবার, যে আপনাকে ভেরিয়েশন আনতে হবে, যে ডিফারেন্ট ধরেন প্রোডাক্ট এখানে ইন্ট্রোডিউস করতে হবে। যেমন কমোডিটি আপনাকে সিএসসি চিরাং স্টক এক্সচেঞ্জ যেভাবে চেষ্টা করছে, সাথে আপনার ডেরিভেটিভ এবং ডিফারেন্ট টাইপ অফ যদি প্রোডাক্ট বা আপনার ফিউচার অপশনসও যদি থাকে, তাহলে কি এইখানে যারা ইনভেস্টর তাদের অনেক ধরনের অপশন থাকবে, এবং তাহলেই এই যে মেকানিজম যেটা করা হচ্ছে সেটা প্রপার ইউটিলাইজেশন বা প্রপার ইউজফুলনেস হবে। কারণ একটা জিনিস ট্রানজ্যাকশন একটা বাই বা সেল করার পরে তার জন্য আরেকটা অপশন বা ডিফারেন্ট উইন্ডো তার জন্য ওপেন করা হয়। এবং আরেকটা ইস্যু যেটা এখানে আছে, আপনার কিন্তু ইন্টিগ্রেশন কিন্তু করতে হবে টোটাল। এই যে আপনি যদি ব্রোকার, তাদের যে ব্যাক অফিস যে সফটওয়্যার, সিডিপিএল এবং এক্সচেঞ্জ, এই যে টোটাল যে ইন্টিগ্রেশনটা, সেই ইন্টিগ্রেশনটাই যদি আবার ধরেন কোনো ধরনের গাফলতি বা কোনো ধরনের ম্যানিপুলেশন থাকে, তখন কিন্তু আবার এইটার যে পজিটিভ যে এন্ডটা, সেটা কিন্তু আমরা মিস করব। সেই জন্য আমাদের যেটা হলো যে টোটাল স্টেক হোল্ডারদের এবং প্রপার যদি একটা ইকোসিস্টেম ডেভেলপ হয়, যেটা অ্যাকচুয়ালি বলবে যে ক্যাপিটাল মার্কেট, যেটা অলরেডি আমরা কিন্তু এখন পর্যন্ত সেই জায়গায় নেই, সেইটা যেটা হেলদি ইকোনমি বা ডেভেলপড মার্কেট যদি কান্ট্রিগুলিতে দেখেন যেভাবে ক্যাপিটাল মার্কেট রান করে, সেম জিনিসটাই বাংলাদেশে হবে। এর মানে হলো যে ওই ক্যাপিটাল মার্কেট যেমন সিঙ্গাপুরে বা হংকংয়ে তারা যে এক্সপিরিয়েন্সটা হচ্ছে, আমরাও সেই এক্সপিরিয়েন্সটা একটা ডিকেড বা কয়েকটা ডিকেডের পরে এক্সপিরিয়েন্স করব। এখানে আমার কাছে মনে হয় কোনো ধরনের জটিলতা বা যেটা, এটা ট্রায়াল অ্যান্ড এরর বেসিস করলে, যেমন DS-30 দিয়ে যদি শুরু করে অটোমেটিক্যালি তারা এক্সপার্ট হয়ে যাবে। এখানে কোনো ধরনের আমার কাছে মনে হয় না যে ঝুঁকি বা ঝামেলার কিছু আছে। একদম। আমি আশিকুর রহমানের কাছে যেতে চাই, একদম শেষ দিকে চলে এসেছি আমরা। আগামী 1 বছরে কোন সূচক দেখে আপনি বলবেন যে এই যে সিদ্ধান্ত, ট্রেডিং চালুর যে সিদ্ধান্ত, সেটি আসলে সঠিক হয়েছে নাকি ব্যর্থ হয়েছে, সফল হয়েছে নাকি ব্যর্থ হয়েছে, কোন সূচক দেখে বলবেন? সংক্ষেপে শুনবো। প্রথম থেকে আমি যে জিনিসটা বলে এসেছি, আপনার টার্নওভার,
আমি গত এক বছরের টার্নওভার কিন্তু অ্যাভারেজে আমাদের ছিল, যদি আমি FY24 to 25 and 25 to 26 যদি দেখি, FY24 to 25 এ ছিল আপনার অলমোস্ট 500 কোটি টাকা পার ডে, অ্যান্ড এরপরে অলমোস্ট 450 থেকে 450। সো এখন আমরা যখন এটা ইন্ট্রোডাকশন করব, তার এক বছর পরে যদি আমাদের অ্যাভারেজ টার্নওভারের থেকে যদি টার্নওভারটা বেড়ে যায়, অ্যান্ড এর মধ্যে যদি নতুন কোনো আইপিও যদি নাও আসে, দ্যাট ইজ দ্য সাকসেস ম্যাট্রিক। একদম। আশিকুর রহমান এবং ব্যারিস্টার মাসুম, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে টালিখাতায় সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামী ব্যাংক টালিখাতায় আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সঙ্গে থাকুন।